আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদরা রয়েছে, যারা আহতরা রয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ফলেই কিন্তু আজকের এই নির্বাচিত সরকার আসতে পেরেছে। এটার মধ্যে কারোর কোনো সন্দেহ নেই। বিএনপির যারা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি খুব ভালো করেই জানে। তাদেরও কিন্তু একটা দায়বদ্ধ আছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এই শহীদ এবং আহতদের কাছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে হলেও বিএনপি এই জুলাই চার্টারটি বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আমার বিশ্বাস বিএনপি অবশ্যই এটাকে বাস্তবায়ন করবে এবং জুলাইয়ের সাথে যদি যদি কেউ প্রতারণা করে থাকে, জুলাইতে যারা রাস্তায় নেমে এসেছিল তারাই আবার এর দাঁত ভাঙা জবাব দেবে। দেশ পেল নতুন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দলের শপথও শেষ হলো মন্ত্রণালয় বন্টনের পালাও। বিরতির পর গণতান্ত্রিক সরকার, যেখানে 24-এর জুলাই বিপ্লব সফল না হলে এই সরকার, মন্ত্রী, বিরোধী দল কে কোথায় থাকতো কে জানে। হাজার খানেক শহীদ, 15,000-এর মতো আহত আর অগণিত মুক্তিকামী সাধারণ মানুষ রাজপথে নেমে না আসলে আজকের এই বাংলাদেশ কি এই অবস্থায় আদৌ আসতো? আমন্ত্রণ প্রশ্নের মুখোমুখি অনুষ্ঠানে। আজ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি 24-এর অভ্যুত্থানে শহীদ বীরমুগ্ধের যমজ ভাই। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ, আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আজকে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ে। আমি যদি আপনাকে দেখাই, ভিডিওটা হলো এরকম যে এই ভিডিওটা, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে একজন আপনাকে ঢুকতে বাধা দিচ্ছে এবং সেখানে প্রচার করা হচ্ছে এমনভাবে যে দাবি করা হচ্ছে যে আপনাকে শপথ অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি, এরকম করে। মানে বিষয়টা কি একটু আমাদেরকে বলবেন প্লিজ? এইসব যখন দেখি তখন আমার কাছে দুঃখের থেকে বেশি হতাশা বোধ হয়। কারণ আমাদের যারা মিডিয়া সেক্টরে আমাদের যারা ভাই বোনরা কাজ করছে তারা সকলে না, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষজন আছে যারা শুধুমাত্র টিআরপির জন্যই মিডিয়ার সাথে সংযুক্ত আছে। মিডিয়া কিন্তু একটা মহৎ কাজ। মিডিয়ার মাধ্যমে মানুষ জুলাইতে মানুষ মিডিয়ার মাধ্যমে খবর জানতে পেরেছে, তার মাধ্যমে রাস্তায় নেমে এসেছে মানুষ। এই এতজন প্রাণ যারা শহীদ হয়েছে তাদের বিচারের জন্য রাস্তায় নেমে এসেছিল। তাই এই বাংলাদেশে মিডিয়ার কিন্তু অনেক বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেটি শুধুমাত্র এখন না, বিগত সময় থেকে শুরু করে আগামী সময়ে ভবিষ্যতের জন্য মিডিয়ার অনেক বড় একটি কাজ রয়েছে। মিডিয়া চাইলে একটা সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করতে পারে, আবার মিডিয়া চাইলে একটা সরকারকে তার তোষামত করে তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি একেবারেই ছোট একটি ঘটনা। আপনারা জানেন যে এরকম একটি প্রোগ্রামে যেতে হলে কার্ডের প্রয়োজন হয়। তো সেই জায়গায় কার্ডটি আমার কাছে ছিল না, আরেকজন নিয়ে আসছিল, যিনি সরকারি কর্মকর্তা রয়েছে। তিনি আমাকে খুব পোলাইটলি আমাকে বলেছেন, তিনি আমাকে এটিও বলেছেন যে ভাই, আমি আপনাকে চিনতে পেরেছি, বাট এটা তো আমাদের রাষ্ট্রীয় রুল, আপনি কার্ডটা আসুক তারপর আপনি ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা সাইডে যে কার্ডের জন্য অপেক্ষা করছিলাম, তারপর একজন এসে আমাকে কার্ডটা দিয়েছে, তারপর আমি সেই কার্ডটি নিয়ে সবাই যেভাবে ঢুকেছে আমি সেভাবেই ঢুকতে পেরেছি। কিন্তু এই বিষয়টাকেই মিডিয়ার কিছু সাংবাদিক একটা চটকদার হেডলাইন দিয়ে যেভাবে মিডিয়াতে ছেড়ে দিয়েছে শুধুমাত্র টিআরপির আশায়, এতেই আমাদের বোঝা যায় যে আমাদের মিডিয়া সেক্টরে মানসিক বিকারগ্রস্ত কিছু ভাই বোনরা রয়েছে, যাদের কারণে সম্পূর্ণ মিডিয়াদের নামগুলো খারাপ হচ্ছে। খুবই দুঃখজনক। মানে ঘটনা এক কিন্তু রটাচ্ছে আরেক। মানে এই যে সাইবার বুলিং এর এই ইস্যু, আমি যদি আপনাকে বলি যে আপনি সহ প্রত্যেকটা শহীদ পরিবারের সদস্যই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে হিউজ সাইবার বুলিং এর শিকার হয়েছেন। কেউ পেয়েছেন ভাই ব্যবসায়ীর তকমা, কেউ শুনেছেন সন্তানের লাশের উপরে দাঁড়িয়ে বিভিন্ন সুবিধা পাচ্ছেন, নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে আমি আরেকটু পরিষ্কার করে আপনার কাছে জানতে চাই। দেখেন, 5ই আগস্টের আগে আমি যদি আমার ব্যক্তিগত বিষয় বলি, 5ই আগস্টের আগে আমার জীবন অনেক ভালোভাবেই কাটছিল। 5ই আগস্ট যে আমার জীবনে আসবে বা জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যে আমার জীবনে আসবে, এটা আমি কখনো এক্সপেক্টেড করিনি। আমার লাইফ কিন্তু সম্পূর্ণভাবে গুছানো অবস্থাতে ছিল। 18 জুলাইতে যখন মুগ্ধ শহীদ হয়ে যায় আমার ভাই, তারপর থেকে কিন্তু আমাদের লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে মানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আগে আমরা কিন্তু কখনো চিন্তাও করি নাই যে আমরা দেশের কোনো একটা সেক্টরে এসে কাজ করব বা দেশের জন্য আমরা পলিটিক্সে জয়েন করব। কিন্তু আমার ভাই মারা যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ববোধ,
আমার দেশের জন্য কাজ করা এবং আমি নিজেকে যতটুকু সম্ভব দেশের জন্য কন্ট্রিবিউট করা। সেই জায়গা থেকেই আমি সবসময় চেষ্টা করেছি দেশের জন্য যেটা ভালো, আমার তরফ থেকে যতটুকু সম্ভব দেশকে সার্ভিস দেওয়ার জন্য ততটুকু সার্ভিসটা যাতে আমি দিতে পারি। সেই জায়গা থেকে যখন আমি কাজ শুরু করেছি 5ই আগস্টের পরে, আপনারা জানেন জুলাই ফাউন্ডেশনের সিইও হিসেবে আমি কাজ শুরু করেছি, তখন থেকে আমি বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। এই শিকারটা প্রথম দিকে শুরু করেছিল যারা পলাতক ফ্যাসিস্টের যারা অনুসারীরা ছিল, তারা বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে এই সাইবার বুলিংগুলো করতো। কিন্তু পরবর্তী সময়ে যত দিন গিয়েছে দেখা যাচ্ছে যে এই আকারটা আরো তীব্র হচ্ছে। এই আকারটা তীব্র হওয়ার পিছনেও একটা কারণ আছে, কারণ হলো পলিটিক্যালি আমি ইনভলভ হয়ে গিয়েছি সেই কারণে। কিন্তু আসলে আমাদের জায়গা থেকে আমাদের সবারই আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশের আমরা প্রত্যাশা করি। তো আমাদের তরুণ সমাজ কিন্তু এখন খুবই সচেতন। তারা আগে যেভাবে সোশ্যাল মিডিয়াতে কিছু দেখি সাথে সাথে বিশ্বাস করে ফেলতো, এখন কিন্তু সেরকম বিশ্বাস করে না। এখন কিন্তু সময় এসেছে যে কোনো একটা তথ্য যদি সামনে আসে, সেই তথ্যটা সঠিক নাকি বেঠিক সেটা আমাদেরকে ঠিকমতো যাচাই করতে হবে এবং সেটার আগের ঘটনা এবং পরের ঘটনা সব কিছু চিন্তা করেই আমাদেরকে সেই মানুষের সম্পর্কে জাজমেন্টটা ক্লিয়ার করতে হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যতই এরকম ষড়যন্ত্র হোক না কেন, সাইবার বুলিং হোক না কেন, যারা শহীদ পরিবাররা রয়েছে তারা আসলে কোনো কিছুর আশায় কখনো দেশের জন্য কাজ করছে না। তারা তাদের যে ভাই বোন বা সন্তানদেরকে হারিয়েছে, তাদের ত্যাগটা যাতে না হারিয়ে যায়, তাদের ত্যাগটা যাতে না ব্যর্থ হয়, সেই জন্যই তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। তো তরুণ সমাজ বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক, তারা কিন্তু এই জিনিসটি বুঝতে পারে এবং তারা কিন্তু সবসময় দেখবেন যে এই বুলিংয়ের এগেনস্টে তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে এসেছে। এবং আমার বিশ্বাস যে এইভাবেই যদি চলতে থাকে, ইনশাল্লাহ সামনে এরকম একটি সময় আসবে যখন এই যারা বুলিং করে, নিজেদের কোনো কাজ নেই তারপরেও বুলিং অন্যের ব্যাপারে খারাপ কথা বা কুৎসা রটনা করে, তারা এই নিরুৎসাহিত হবে এবং তারা তাদের এই বুলিং করাটা বন্ধ করতে বাধ্য হবে। সেই দিনের প্রত্যাশায় থাকলাম, অবশ্যই প্রত্যাশায় থাকলাম। আগস্টে ফিরে আসি আবার। মুগ্ধ শহীদ হলো ওই বিপ্লবের সময়, আপনি তার ভাই। আমার খুব ভালো মনে আছে ওই সময়টাতে আপনি কোটি মানুষের আবেগে পরিণত হয়েছিলেন। আপনাদের দেখতেও একরকম, আপনাদের আচরণও একরকম, আপনারা যেহেতু যমজ ভাই। এই যে আবেগের যে জায়গাটা, কোটি মানুষ আপনাকে রিসিভ করে নিল, সেই অবস্থার কি এখন কোনো পরিবর্তন খেয়াল করছেন নাকি একই রকম আছে? না, আমি যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাস্তায় ছিল, যারা জুলাইকে ওন করে সবসময়, তাদের মধ্যে আমি সবসময় দেখেছি যখনই আমার সাথে এরকম কারোর দেখা হয়, তারা সবসময় সেই আন্তরিকতা দিয়ে কথা বলে, সেভাবে আমাদেরকে রিসিভ করতে চায় এবং সেভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করছে। আমি শুধুমাত্র অনলাইন সেক্টর ব্যতীত আমি অফলাইনে কখনোই এরকম কোনো সিনারিও দেখি নাই যেখানে আমাকে কোনো একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি। হ্যাঁ, কোনো অনাকাঙ্ক্ষিত। আমি কখনো অনলাইন ব্যতীত অফলাইনে আমি কখনো এরকম কোনো পরিস্থিতি দেখিনি। তো এখান থেকেই বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে আসলে অনলাইনে আমরা যেগুলোর শিকার হচ্ছি সেগুলো হলো এক ধরনের একটা ষড়যন্ত্র, কিন্তু বাংলাদেশের প্রকৃত মানুষ যারা দেশপ্রেমিক, তারা কিন্তু আমাদেরকে খুব আন্তরিকতার সাথে নেয় এবং আমাদেরকে এখনো খুব ভালোবাসে। সত্যি এই ভালোবাসা কন্টিনিউ থাকুক, কারণ দেশের কল্যাণে, দেশের স্বার্থে আপনাদের পরিবারের যে দান অবদান। আপনাকে আরেকটা জিনিস বলি, মুগ্ধ তো শহীদ হয় 18 জুলাইতে। এটা আমার ব্যক্তিগতভাবে আমার সাথে হয়েছে। 18 জুলাইতে শহীদ হওয়ার পরে বিগত ফ্যাসিস্ট সরকারের একেবারে মন্ত্রী থেকে শুরু করে পাতি নেতা এমন কেউ নাই যে আমাদের কাছে আসে নাই এবং এসে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেখায়নি। শুধুমাত্র ওই মুগ্ধর যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম, সেই ভিডিওটা সরায় নেওয়ার জন্য, তখনও কিন্তু আমাদেরকে এই সাধারণ মানুষরাই আমাদেরকে সাহস জুগিয়েছে এবং আমাদেরকে প্রোটেক্ট করেছে এবং বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এবং বিগত সময়ে 18 জুলাইতে মুগ্ধ শহীদ হওয়ার পরে আপনার মনে আছে নিশ্চয়ই যে বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বিভিন্ন শহীদ পরিবারদেরকে নিয়ে গণভবনে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল। তো সেইখানে আমাদেরকে নেওয়ার জন্য ডিজিএফ এর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত এমন কেউ নাই যে আমাদেরকে প্রেশার দেয় নাই, কিন্তু আমাদের একটা স্ট্যান্ড ক্লিয়ার ছিল যে আমরা কখনো সেই খুনির সাথে দেখা করতে যাব না যে আমাদের ভাইকে খুন করেছে।
সেই জায়গা থেকে আমাদেরকে আলটিমেটলি 28 তারিখে, আমার এখনো ডেটটা এক্স্যাক্টলি মনে আছে, 28 জুলাই আমাদেরকে বাসার থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়। কারণ এতটাই হুমকি এবং এতটাই থ্রেট আসছিল আমাদের উপরে। তখন কিন্তু আমাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে, আমাদের এলাকার যারা মানুষরা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে শেল্টার দিয়েছে, তাদের বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। তো সেই আবেগটা আমি তখনকার যে আবেগটা, টকবগে আবেগটা, সেই আবেগটা কিন্তু আমি এখনো দেখতে পাই। এখনো যখন আমার মানুষদের সাথে দেখা হয়, ঠিক সেই জুলাইয়ের সময় যে আবেগটা আমি মানুষের চোখে দেখতে পেরেছি, এখনো সেই ঠিক একই আবেগটা দেখতে পাই। এই কথাটা আপনাকে বলার কারণটা হলো বোঝানোর জন্য যে মানুষের মনে কিন্তু জুলাই এখনো নিভে যায়নি। এখনো কিন্তু জুলাইয়ের আগুনটা এখনো মানুষের মনে দাউ দাউ করে জ্বলছে, এবং যে কোনো সময় এটার বহিঃপ্রকাশ আবারও জুলাইয়ের মতন হতে পারে। এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে একদম পার্টিকুলারলি এই প্রসঙ্গে আসবো একটু পরে। তার আগে একটা জিনিস জেনে নিই যে শহীদ মুগ্ধ উনি বাংলাদেশ স্কাউটের সদস্য ছিলেন। জি। আপনি এখন বাংলাদেশ স্কাউটের উপপ্রধান জাতীয় কমিশনার। শুরুতে বোধহয় আপনাকে জাতীয় কমিশনার করা হয়েছিল, তারপরে না, 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় ছিল, তখন বিভিন্ন কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং অ্যাডহক কমিটি করা হয়েছে। তো বাংলাদেশ স্কাউটসের যে কমিটিটা আছে সেটাও ঠিক একইভাবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ভেঙে দেওয়া হয় এবং একটা অ্যাডহক কমিটি করা হয়। সেখানে আমি সেই অ্যাডহক কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। তারপরে যখন রেগুলার কমিটি হয় তখন আমি উপপ্রধান জাতীয় কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণ করি। কিন্তু দেখেন, যারা গসিপ ছড়ায় তারা কিন্তু এভাবে গসিপ ছড়ায় যে আগে প্রথমে সে হলো উপপ্রধান প্রধান জাতীয় বাংলাদেশ স্কাউটের প্রধান কমিশনার, জাতীয় কমিশনার নিযুক্ত হয়েছে, তারপরে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, কাদা ছোড়াছুড়ি হয়েছে, তারপর তাকে ডিমোশন দেওয়া হয়েছে, ডিমোশন দিয়ে উপপ্রধান জাতীয় কমিশনার করা হয়েছে বলে মানুষ দাবি করে, এরকম করে। না, এরকম কিছুই না। সে সময় দেশের একটা ক্রান্তি লগ্ন ছিল এবং বাংলাদেশ স্কাউটস সারা দেশব্যাপী পরিচালনা করা একটা সংগঠন। এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট ভলেন্টিয়ারিং অর্গানাইজেশন এখন হলো কি স্কাউট মুভমেন্ট। সেটারই একটা অর্গানাইজেশন হলো বাংলাদেশ স্কাউটস। সেই জায়গা থেকে সারা দেশব্যাপী অর্গানাইজেশন এটাকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, তখন এমনও অনেক কমিটি ছিল যেই কমিটির মেম্বাররা ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে বিভিন্নভাবে পালিয়ে গিয়েছে, সেই কমিটিগুলোও অচল হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক এই নির্দেশনাটি আছে যে কমিটিটা, যে রেগুলার কমিটি ছিল সেটা ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা হয়। এবং আপনারা জানেন অ্যাডহক কমিটির কাজ কি হয়। সেই ক্রান্তি লগ্নে অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করে এবং একটা রেগুলার কমিটি নিয়ে আসার জন্য তারা কাজ করে। সেই জায়গা থেকেই আমি সেখানে সদস্য সচিব হিসেবে, সেই অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং আমরা আমাদের কাজ যথাযথভাবে সম্পন্ন করি। লোকে এমনটাও বলে যে যেহেতু শহীদ মীর মুগ্ধ উনি স্কাউটে ছিলেন, আপনার এখন বাংলাদেশ স্কাউটে যে পদ, উপপ্রধান জাতীয় কমিশনারের যে পদ বাংলাদেশ স্কাউটসের, এটাও শহীদ মীর মুগ্ধর বদৌলতে আপনার পাওয়া? না, ব্যাপারটা ওইরকম না। আমি মুগ্ধ, আমরা দুজনেই ছোটবেলা থেকে বাংলাদেশ স্কাউটসের সাথে জড়িত এবং আমরা একই সাথে বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের সার্ভিস দেওয়ার কারণে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করি। এরপরও আমি আরও বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড বা বিভিন্ন রকম অর্জন করতে সক্ষম হয়। এবং আমার নিজেরও একটি স্কাউট গ্রুপ আছে যেটার সেক্রেটারি আমি নিজে, সেটা 5ই আগস্টের আগের থেকে, অনেক আগের থেকে। এবং আমি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারেরও নির্বাচিত সিনিয়র গভর্নমেন্ট প্রতিনিধি ছিলাম। সেই জায়গা থেকে আমার স্কাউটিং করার অভিজ্ঞতা কিন্তু আমার একেবারে ছোটবেলার থেকে। তো সেই অভিজ্ঞতা থেকেই যখন 5ই আগস্টের পরের এই ক্রান্তি লগ্ন তৈরি হয়, তখন একটা বিশ্বস্ত মানুষের প্রয়োজন ছিল সেই অ্যাডহক কমিটিতে কাজ করার জন্য। শুধুমাত্র আমি না, 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি ছিল। সেই 11 জনকেই মহামান্য রাষ্ট্রপতি নিজেই চুজ করে যেহেতু আমি বাংলাদেশ স্কাউটসের সাথে ছোটবেলার থেকে জড়িত আছি, সেক্ষেত্রে আমাকেও সেখান থেকে সেভাবে চুজ করা হয় এবং আমাকে এই দায়িত্বটি দেওয়া হয়। তো এটা ছিল ক্রান্তি লগ্নে একটা দায়িত্ব, যখন আমি এই দায়িত্বটি পালন করি। তারপরে বাংলাদেশ স্কাউটসের দায়িত্ব আমরা সঠিকভাবে, যে 11 জন অ্যাডহক কমিটি ছিলাম, সঠিকভাবে পালন করার পরেই আমরা একটা রেগুলার কমিটি নিয়ে আসতে সক্ষম হই, যেখানে আমাকে উপপ্রধান জাতীয় কমিশন হিসেবে দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতি থেকে অর্পণ করা হয়। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনাটা ঘটে এবং যেহেতু আপনি দীর্ঘদিন ধরে স্কাউটিং করে আসছেন, সো ইউ ডিজার্ভ দ্য পোস্ট। কিন্তু গল্পটা এরকম করে বলা হয় যে যেহেতু আমি জানি না, আমি শহীদ হয়েছে, সো উনি স্কাউট করতেন, ঠিক আছে, ভালো কথা, এখন
এরকম বলা হয়তো এরকমও যে জুলাইয়ের পরে আপনি 1,000 কোটি টাকা সম্পত্তি অর্জন করছেন, সত্যি নাকি? আমি সবসময় একটা কথা আমি খুব স্ট্রেট কাট বলি, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। কেউ যদি একটা প্রমাণ করতে পারে যে আমি কোনো 1 টাকা কোনো অবৈধ পথে টাকা কামিয়েছি বা কোনো রকম কোনো তদবির করেছি বা কোনো কারোর কাছে কোনো রকম কোনো সুপারিশ করেছি, তাহলে বাংলাদেশের মানুষ আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। আমি এখনও বুকে হাত দিয়ে আমি বলতে পারি যে আমি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আগে আমি যেরকম লাইফস্টাইল লিড করতাম আমি এখনও সেই রকমই লাইফস্টাইলই লিড করি। আমরা যে একেবারেই দরিদ্র পরিবারের সন্তান সেরকমও না। আমি মুগ্ধ আমরা দুজনেই টপ রেটেড ফ্রিল্যান্সার। মুগ্ধ ফ্রিল্যান্সার ছিল, আমিও টপ রেটেড ফ্রিল্যান্সার, বর্তমানেও আমি টপ রেটেড ফ্রিল্যান্সার। উল্টো আরও 5ই আগস্টের পরে আমি যখন বিভিন্ন দায়িত্ব পালন করেছি, সেই দায়িত্বগুলো পালন করতে যে আমার যেই রেগুলার আমি যেখান থেকে আমি ইনকাম করতাম সেই ইনকামের জায়গায় আমার আরও সংকীর্ণ হয়েছে। সেই জায়গা থেকে বলতে পারেন আমি আরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমি এটা মানুষের সামনে চ্যালেঞ্জ দিতে চাই যে কেউ যদি একটা টাকার কোনো অসৎ উপায় আমাকে প্রমাণ করতে পারে, মানুষ আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নিয়ে নিব। আপনার যেহেতু একটি রাজনৈতিক পরিচয় আছে, এবার আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। অবশ্যই। আজ সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি, মানে এই যে সংস্কার প্রক্রিয়া এটাতে তারা আসলে কতটুকু আন্তরিক সেটার একটা ধারণা পাওয়া গেল। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট তা এই সরকার, বিএনপি সরকার কতখানি ধারণ করে, এটা নেগেটিভলি নাকি পজিটিভলি, এটা বুঝতে অনুমান করতে আসলে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই বলে আমি মনে করি। না, আমার কাছে মনে হয় যে আমরা খুব দ্রুতই জাজমেন্টে চলে যাই। আমরা একটু দ্রুত জাজমেন্টে না যেয়ে এটার সামনে পিছনের ঘটনা আমাদেরকে দয়া করে যদি একটু এক্সপ্লেন করতে হবে। সেটা হলো যে বিএনপি কিন্তু প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে বিএনপি জুলাই চার্টার বাস্তবায়ন করবে। এখন এই জুলাই চার্টার বাস্তবায়ন প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং আইনিভাবে জটিলতা মুক্ত হতে হবে। এই বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে যদি আইনি জটিলতা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এখন কিছু হবে না, হয়তো বা 5 বছর অথবা 10 বছর পরে সেই ফ্যাসিস্ট সরকারের কোনো কেউ এসে চাইলে এটাকে আইনি চ্যালেঞ্জ করতে পারবে। এবং এই প্রক্রিয়াটিকে যদি প্রশ্নবিদ্ধ করে এই জুলাই চার্টারটাকে বাতিল করে দেওয়া যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এটার ভুক্তভোগী আমরা যারা জুলাইয়ের সাফারার আছি, যারা জুলাইয়ের যোদ্ধারা রয়েছে তাদেরকে নিতে হবে। সেই জায়গা থেকে যে প্রক্রিয়াগত যে জটিলতাটি আছে সেই জটিলতাটি উচিত ছিল এই গণভোটের আগেই পরিষ্কার করে নেওয়া, কিন্তু সেই পরিষ্কারটি না করে সেটি ধোঁয়াশায় রেখে এরকম একটি সিচুয়েশন আজকে ক্রিয়েট হয়েছে। এবং আমি বলতে বাধ্য হব যে বিএনপি এরকম স্ট্যান্ডে যেতে বাধ্য হয়েছে, কারণ আপনার যদি এই জটিলতাটি যদি থেকে যায়, যে বাস্তবায়ন প্রক্রিয়ার যে জটিলতাটি, সেই জটিলতাটি আসলে সামনে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে নিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে আমরা তাড়াহুড়া করে না করে আমরা যদি এই বাস্তবায়ন প্রক্রিয়াটিকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করে আমরা যদি ঠিকভাবে এটাকে বাস্তবায়ন করি, সেক্ষেত্রে এইটা কিন্তু টেকসই হবে এবং এটাকে সামনে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। কিন্তু জনমনে যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, এর ভিতরে আমি যদি একদম টু দ্য পয়েন্ট বলি, যে যারা জুলাই যুদ্ধে আহত কিংবা নিহতের পরিবার যারা আছেন, তারা কি তারা বেশ কি বলবো এটা, যে আতঙ্কগ্রস্ত, যে তার মানে কি বিএনপি সরকার তাদের এই জুলাই স্পিরিটকে ধারণ করছে না, জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এরকম একটা ভয় তাদের আছে। কারণ তারা জানে না আসলে, আপনি যেমন ক্লিয়ারলি বললেন, মেসেজটা ডেলিভার করলেন, এরকম করে তাদেরকে বলা হয়নি। সো তারা তাদেরকে অভয় দিচ্ছেন। স্বাভাবিকভাবেই এটা একটি আতঙ্কের বিষয়। আমিও যদি এত কিছু না জেনে থাকতাম, আমিও এটা নিয়ে আতঙ্কেই থাকতাম। এই জায়গাতে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি উত্তরণের একটি মাত্র উপায় রয়েছে, সেটি হলো বিএনপিকে যত দ্রুত সম্ভব জুলাই চার্টার বাস্তবায়নের যে রোডম্যাপটি আছে সেই রোডম্যাপটি জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই রোডম্যাপটি প্রকাশ করলেই জনমনে যেই অস্থিরতাটি রয়েছে আমার মনে হয় সেই অস্থিরতাটি কেটে যাবে। এবং আমি নিজে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বিএনপির কাছে এটি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব জুলাই চার্টার বাস্তবায়নের যে রোডম্যাপটি আছে সেই রোডম্যাপটি যাতে বাস্তবায়ন করা হয়। এছাড়াও
আপনি আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদরা রয়েছে, যারা আহতরা রয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ফলেই কিন্তু আজকের এই নির্বাচিত সরকার আসতে পেরেছে। এটার মধ্যে কারোর কোনো সন্দেহ নেই। বিএনপির যারা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি খুব ভালো করেই জানে। তাদেরও কিন্তু একটা দায়বদ্ধ আছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এই শহীদ এবং আহতদের কাছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে হলেও বিএনপি এই জুলাই চার্টারটি বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমার বিশ্বাস বিএনপি অবশ্যই এটাকে বাস্তবায়ন করবে। এবং জুলাইয়ের সাথে যদি কেউ প্রতারণা করে থাকে, জুলাইতে যারা রাস্তায় নেমে এসেছিল তারাই আবার এর দাঁত ভাঙা জবাব দেবে। চমৎকার বলেছেন। যেহেতু জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতের পরিবারের প্রসঙ্গ আসলো, একটা জিনিস একটু মাঝখানে জেনে নিতে চাই। সেটা হলো যে এই জুলাই সংশ্লিষ্ট যে মানুষগুলো একদম যারা ওই সময় রাস্তায় ছিল, আহত কিংবা নিহতের পরিবার, এরকম কেউ কেউ কখনো কখনো বলার চেষ্টা করেছেন, জানতে চাওয়ার চেষ্টা করেছেন যে আপনি আর কখনো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব গ্রহণ করবেন কিনা। এটা আসলে তাদের প্রশ্ন। সো আমি জাস্ট একটু মাঝখানে জেনে নিতে চাই। হ্যাঁ, আমি যখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব গ্রহণ করি তখন একটা যুদ্ধ পরিস্থিতি অবস্থা ছিল। দেখা যাচ্ছে যারা শহীদ পরিবারে রয়েছে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তারা তখন মানসিকভাবে একটা সমস্যায় ভুগছিল, আর্থিকভাবে সমস্যা তো ছিলই। যারা আহতরা রয়েছে তারা হাসপাতালে বিভিন্নভাবে কাতরাচ্ছে, একজনের হাত নেই, একজনের পা নেই, তাদের আর্থিক সহায়তা নেই, তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না। এরকম যুদ্ধ পরিস্থিতি অবস্থায় আমার কাছে এই প্রস্তাবটাই এসেছিল জুলাই ফাউন্ডেশনে কাজ করার জন্য, এবং আমি এই পরিস্থিতি চিন্তা করেই আমি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যাই এবং জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন করি। এবং আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন যারা আমাকে দায়িত্ব দিয়েছে তাদের সাথে আমার এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট কমিটমেন্ট ছিল যে এই যুদ্ধ পরিস্থিতির সময় আমরা যখন উতরিয়ে যাব, আমরা যখন একটা নর্মাল সময়তে আমরা নিয়ে যেতে পারবো জুলাই আহত এবং শহীদ পরিবারদেরকে, তখন আমি এই ফাউন্ডেশন থেকে সরে যাব এবং আমি আমার ব্যক্তিগত জীবনে ফেরত যাব। সেই জায়গা থেকেই আমি দায়িত্ব নেওয়ার প্রায় 8.5 মাস পরে আমি যখন দেখেছি এখন একটি নর্মাল সিচুয়েশনে ফেরত এসেছে, কম্পারেটিভলি একটা নর্মাল সিচুয়েশনে ফেরত এসেছে, কিন্তু মানে আমি বলবো না যে তখন একেবারেই সব ঠিক হয়ে গেছে, স্বাভাবিক হয়েছে, সেটি বলবো না, কিন্তু পরিস্থিতি কন্ট্রোল করার মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এই জুলাই ফাউন্ডেশন থেকে এখন আমার দায়িত্ব অব্যাহতি নেওয়ার সময় এসেছে এবং আমার নিজের ব্যক্তিগত জীবনে ফেরত যাওয়ার সময় এসেছে। সেই জায়গা থেকেই আমি 8.5 মাস দায়িত্ব পালন করার পর আমি সেই জায়গা থেকে অব্যাহতি নিয়েছি। আমার কাছে মনে হয় এখন এরকম কোনো পরিস্থিতি নাই যার কারণে আমাকে ইমার্জেন্সি যে জুলাই ফাউন্ডেশনের যে দায়িত্বটি আছে সেটা নিতে হবে। আমরা জুলাই ফাউন্ডেশনটাকে এমনভাবে তৈরি করেছি যে এখন যেই আসুক না কেন জুলাই ফাউন্ডেশনে, এই ফাউন্ডেশনটাকে রান করতে পারবে। যেমন একটা রেল গাড়িকে যেমন প্ল্যাটফর্মে উঠিয়ে দিলে ট্র্যাকে তোলাটা কঠিন, এরপরে ট্র্যাকে উঠে গেলে এটা চলতে থাকবে, শুধুমাত্র চালকের প্রয়োজন আছে। তো জুলাই ফাউন্ডেশনটাকেও আমরা সেভাবেই তৈরি করেছি এবং আমরা দক্ষ চালক যদি আমরা জুলাই ফাউন্ডেশনে পাই, শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা পেলেই জুলাই ফাউন্ডেশনটি তার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমার এখন জুলাই ফাউন্ডেশন আবার ফেরত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি কখনো প্রয়োজনীয়তা হয় তখন অবশ্যই চিন্তা করে দেখব। চমৎকার বলেছেন। আমি মাঝখানে আরেকটু জানতে চাই, সেটা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও এই পদটি নাকি বিএনপির একজন সদস্য, কোন পদটি সবথেকে বেশি মর্যাদাপূর্ণ বলে আপনি মনে করেন? দুটো পদই আমার জন্য মর্যাদাপূর্ণ। কারণ একটি হলো আমার ভাইয়ের মতন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের জন্য কাজ করার সুযোগ। আরেকটি হলো এই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের জন্য এই বাংলাদেশ, তাদের জন্য কাজ করার সুযোগ। তো আমার কাছে দুটি আমার জন্য সমান মর্যাদাপূর্ণ এবং আমি কখনোই কোনোটির থেকে বড় বলবো না, কোনোটির থেকে ছোটও বলবো না, কারণ দুটি আমার কাছে সমান মর্যাদাপূর্ণ জায়গা, সমান গুরুত্বপূর্ণ। যে যুক্তিতে আপনি ফাউন্ডেশন ছাড়লেন, আপনি এরপরে রাজনীতিতে যুক্ত হলেন, সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে? মানে আপনি যখন বিএনপিতে যান তখন এই ধরনের একটা গুঞ্জন ছিল যে ঢাকা 18-র বিএনপির মনোনয়ন আপনি পেতে যাচ্ছেন। ফাইনালি আমরা দেখলাম যে আপনি নমিনেশন পেলেন না, অথবা দেওয়া হলো না। এই বিষয়ে আপনি কি বলবেন? এটি একটা আসলে গুঞ্জনই, অথবা আমি যদি এটাকে গুজব বলি সেটাও কোনো অংশে কম হবে না। কারণ আমি যখন বিএনপিতে যোগ দেই
আমার এরকম কোনো শর্ত কখনো ছিল না যে আমাকে কোনো একটি আসনের এমপি ইলেকশন করতে হবে। রাজনীতির বিভিন্ন সেক্টর আছে, শুধুমাত্র নির্বাচন করা বা মন্ত্রিত্ব করাই রাজনীতি না। ইন্টেলেকচুয়াল জায়গা আছে, আরো অনেক জায়গা আছে রাজনীতিতে কাজ করার জায়গা। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার পিছনে মূল জায়গাটি ছিল জুলাইয়ের যারা শহীদ এবং আহতরা রয়েছে তাদের যে গণহত্যার যে বিচারটি আছে সেই বিচারটি রাজনৈতিকভাবে নিশ্চিত করার জন্য। মানে সেটা তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিও থেকেও করা যেত, তাই তো? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিও থেকেও করা যেত, কিন্তু রাজনৈতিকভাবে করা যেত না। আমার ইচ্ছা ছিল, আমার প্রধান লক্ষ্য হলো রাজনৈতিকভাবে এই বিচারগুলো নিশ্চিত করা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা বেসরকারি বা রাজনৈতিক বাইরে থেকে এই বিচার নিয়ে কাজ করার জন্য অনেক মানুষ আছে যাদের উপর আমি বিশ্বাস করতে পারি, কিন্তু রাজনীতিতে এমন মানুষ আমার চোখে আসেনি যারা রাজনৈতিকভাবে এই বিচারগুলো নিয়ে কাজ করবে। সেই জায়গা থেকে আমি আমার যে ইনসিকিউরিটির জায়গাটি আছে সেই জায়গা থেকে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি এই বিচার প্রক্রিয়াটি নিয়ে রাজনৈতিকভাবে কাজ করার জন্য। এরকম মানে আলাপ বাজারে চাউর আছে, সেটা হলো যে আপনাকে এমপি নমিনেশন দেওয়া হয়নি, আপনাকে বোধহয় ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি মনোনয়ন দিতে পারে, এরকম গল্প বাজারে ছড়িয়ে আছে, সত্যি নাকি? আমি বরাবরই বলেছি যে নির্বাচন করাটাই একমাত্র রাজনীতি না। আপনি বলেছেন। সেই জায়গা থেকে আমি যেই দলের সাথে যুক্ত আছি সেই দলই আমাকে যথার্থ মূল্যায়ন করতে পারবে আমি কোন জায়গাতে গিয়ে আমার যে উদ্দেশ্যটি আছে সেই উদ্দেশ্যটির জন্য কাজ করতে পারবো। যদি আমার দল আমাকে মনে করে আমি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের নির্বাচন বা নর্থ সিটি কর্পোরেশনের নির্বাচন করার মাধ্যমে আমি বিচারের জন্য কাজ করতে পারবো, সেক্ষেত্রে সেটা অবশ্যই দলীয় ফোরামের সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, বা আপনারা বলতে পারেন এটাও এক ধরনের গুজব। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমি রাজনৈতিকভাবে শুধুমাত্র বিচারটি নিয়েই কাজ করছি। পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি দল থেকে আমাকে কিভাবে নির্দেশনা দেওয়া হবে সামনে কাজ করার জন্য। এটা একদম আমি জানতে চাই, আমার জানতে চাওয়ার জায়গা সেটা হলো যে হোয়াই বিএনপি? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির উত্তর আমি ইতিমধ্যে অনেক জায়গায় দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় উত্তরটি মানুষদের কাছে সেভাবে পৌঁছায়নি। বিএনপিতে যুক্ত হওয়ার পিছনে আমার প্রধান একটি কারণ হলো জুলাই ঐক্যটাকে আরো শক্তিশালী করার জন্য। আমি যখন জুলাই ফাউন্ডেশনে ছিলাম আমি তখন একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলাম, কিন্তু তারপর আমি যখন বিভিন্ন জায়গায় যেতাম আমার সাথে যখন বিভিন্ন মানুষের কথা হতো সবার থেকে আমি একটাই ফিডব্যাক পেতাম, সবাই আমাকে মনে করতো যে আমি এনসিপির বা এরকম অন্য কোনো রাজনৈতিক দলের আমি সদস্য। কিন্তু সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে জুলাইটা শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্ডারে হয়নি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যারা জুলাইয়ের শক্তিরা রয়েছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে, যার ফলে এই যে জুলাই ঐক্যটা আছে সেই ঐক্যটা আরো শক্তিশালী হবে। এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল, বিএনপির সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই ঐক্যটাকে আমি আরো শক্তিশালী করতে পারবো। এটি ছিল প্রধান একটি কারণ কেন বিএনপিতে আমি যোগ দিয়েছি, জুলাই ঐক্যটাকে আরো শক্তিশালী করার জন্য। তার বাইরেও আরো কারণ আছে, যেমন আমি একজন লিবারেল চিন্তা চেতনার একজন মানুষ, আমি ছোটবেলা থেকে সেভাবেই বড় হয়েছে। জুলাইতে যেমন একজন বোরখা পরা মেয়ে এবং একজন টি শার্ট এবং জিন্স প্যান্ট পরা মেয়ে যেভাবে একসাথে নেমে এসেছিল, আমি সেই বাংলাদেশ আমি প্রত্যাশা করি। কারোর যদি পরিবর্তন হতে ইচ্ছা করে, কারোর যদি জিন্স টি শার্ট থেকে বোরখাতে যেতে ইচ্ছা করে, সেটি তার স্বাধীনতা, সেটা তার ইচ্ছা, আমি সেরকম চেতনায় বিশ্বাসী। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মধ্যমপন্থী দল হিসেবে আমি বিএনপিতে যুক্ত হতে পারি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এনসিপি তো মধ্যমপন্থী দল, কেন এনসিপিতে আমি যুক্ত হইনি? কারণ আমার কাছে একটি আগের থেকে আভাস ছিল যে এনসিপি জামাতের সাথে এলাই করতে পারে। সে যে আমার এনসিপির প্রতি বা জামাত ইসলামের প্রতি আমার কোনো রকম কোনো হেট্রেড নেই, আমি সব রাজনৈতিক দলকে আমি সমান রেসপেক্ট করি, কিন্তু যেটা আমার চিন্তাভাবনা, আমার যে চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনাটি যেই দলের সাথে যায় আমি সেই দলের সাথেই যুক্ত হতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি, যার কারণে আমার বিএনপিকে বেছে নেওয়া। আমি বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসি। আমি একটু জেনে নিতে চাই যে মুগ্ধ হত্যা মামলার এটার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে, এই বিচার প্রক্রিয়া এখন কোন অবস্থায় আছে? বিচার প্রক্রিয়াটি অলরেডি চার্জশিট
চার্জশিট দেওয়া হয়েছে এবং এই চার্জশিটটি খুব দ্রুতই আইসিটি ট্রাইব্যুনালে পেশ করা হবে। আপনাদের ইনফরমেশনের জন্য আইটি ইনফরমেশন দিয়ে রাখি, এই যে চার্জশিটটি দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র মুগ্ধ হত্যাকাণ্ডের উপর দেওয়া হয়নি। উত্তরাতে যতগুলো হত্যাকাণ্ড গঠিত হয়েছে সবগুলো মিলিয়ে একসাথে চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটির শিরোনাম দেওয়া হয়েছে মুগ্ধ এবং উত্তরার বাকি শহীদদের হত্যাকাণ্ডের চার্জশিট। এর ফলে যেটি হবে যে উত্তরার যারা গডফাদাররা ছিল, যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, তাদের বিচারটি কিন্তু সমানভাবে দৃশ্যমান হবে এবং যে সকল শহীদদেরকে মানুষ চিনে না উত্তরার, আমি জানি না আপনি জানেন নাকি উত্তরাতে প্রায় 90 জনের উপর শহীদ রয়েছে, যেসব শহীদদেরকে মানুষ চিনে না তাদের হত্যাকাণ্ডের বিচারটিও যাতে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সেই জন্যই এই হেডলাইনটি এভাবে দেওয়া হয়েছে, মুগ্ধ এবং অন্যান্য শহীদদের হত্যাকাণ্ড। তো খুব দ্রুত এটি আইসিটি ট্রাইব্যুনালে এটি ট্রায়ালের জন্য যাবে ইনশাআল্লাহ। সরকার পরিবর্তন হলো, আপনার কি মনে হয় যে এই সময় সরকার পরিবর্তন হওয়ার ফলে এই ধরনের মামলাগুলো, জুলাই হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো, সেগুলোর বিচার একটু স্থবির হয়ে যাবে কিংবা একটু বাড়তি গতি পাবে, আপনি কি মনে করেন? আমি এরকম প্রশ্ন যখন আসে আমি তখন একটা এক্সাম্পল দিই যে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী হয়েছে, নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কি অবস্থায় দেশ ছেড়েছে আপনাদের ঠিকই মনে আছে। তা স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে 17 বছর তার দলের নেতাকর্মীদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে, তার মাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তার মাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তো এই অন্যায়গুলো কোনো মানুষ কখনো ভুলে যেতে পারবে না, তার আশেপাশের যারা মানুষরা থাকবে তারাই কখনো ওনাকে এই অন্যায়গুলো ভুলতে দিবে না। সেই ক্ষেত্রে উনি অবশ্যই এটার একটা ন্যায় বিচার দাবি করবেন এবং এটি ন্যায় বিচারের জন্য কাজ করবেন। সেই জায়গা থেকে আমি এটা বলতেই পারি যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যেই মামলাগুলো আছে সেইগুলোর যেই বিচার কার্যক্রম প্রক্রিয়াটি রয়েছে সেটি ওনার তত্ত্বাবধানে আরও ত্বরান্বিত হবে এবং উনি চেষ্টা করবে এটি যত দ্রুত সম্ভব এই বিচার কার্যক্রমটি সম্পন্ন করার জন্য। আমি আপনাকে একটা কথা বলি, আমার যখন প্রথম দিন জনাব তারেক রহমানের সাথে দেখা হয়, ওনার কাছ থেকে একটা চমৎকার কথা শুনতে পেরেছিলাম। কোনো একজন আমাদের সাথে শহীদ পরিবারে ছিল, কোনো একজন বলেছিলেন যে আমরা প্রতিশোধ চাই, আমাদের স্বজনদেরকে হত্যা করার প্রতিশোধ চাই। উনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে আমরা যদি প্রতিশোধ নেই তাহলে আসলে ফ্যাসিস্ট সরকার, বিগত সরকার আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা যেটা করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এমন একটি এক্সাম্পল সেট করব যাতে পরবর্তী সময়ে আর কেউ এসে যাতে এরকম অন্যায় করতে না পারে এবং এই ন্যায় বিচারটি সবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে। সেক্ষেত্রে বলতেই পারি ওনার তত্ত্বাবধানে এই বিচার কার্যক্রম প্রক্রিয়াটি আরো ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এতক্ষণ একদম খোলামেলা কথা বলেছেন, আমাদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের মতো। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এনপিবি নিউজ।